জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যা শোনার পর আপনার রক্ত টকবক করে ফুটতে শুরু করবে এবং আপনারা বুঝতে পারবেন যে গত কয়েক দশকে আমরা ভারতবাসী হিসেবে কোন অন্ধকারের মধ্যে দিয়ে গিয়েছি। আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে এমন এক মহাপ্রলয় শুরু হয়েছে যা কয়েক বছর আগে পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি। আমরা সবসময় শুনে এসেছি টেররিজমের কোনো ধর্ম হয় না, কিন্তু আজ খোদ ইউনাইটেড নেশনস এবং বিশ্বের বড় বড় শক্তিগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ভারতের কথা কতটা ধ্রুব সত্য ছিল। আজ আমরা আলোচনা করব এমন এক গ্লোবাল প্যারাডাইম শিফট নিয়ে যেখানে ভারত শুধু আত্মরক্ষা নয়, বরং এক নতুন ধর্মযুদ্ধের ডাক দিয়েছে। আজকের এই আলোচনা কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয়, বরং এটা ভারতের এক অদম্য সাহসের কাহিনী যা আজ সারা বিশ্বকে বাধ্য করছে আয়নার সামনে দাঁড়াতে। 2025-এর শেষে দাঁড়িয়ে আমরা যখন 2026-এর দিকে তাকাচ্ছি, তখন সামনে এক বিশাল রণক্ষেত্র দেখতে পাচ্ছি। আপনারা ভাবুন, যে ইউনাইটেড নেশনস এতদিন পর্যন্ত ভারতকে ইনটলারেন্স বা অসহিষ্ণুতার তকমা দিত, আজ সেই ইউএনের রিপোর্ট থেকেই উঠে আসছে এক ভয়ঙ্কর পরিসংখ্যান। বলা হচ্ছে বিশ্বের 90% উগ্রবাদী কার্যকলাপের সাথে একটি নির্দিষ্ট অর্থাৎ ইসলামিক আইডিওলজি জড়িয়ে আছে। এটা আমার কথা নয়, এটা গ্লোবাল ডেটা। এতদিন পর্যন্ত আমরা দেখেছি প্যারিস জ্বলছে, জার্মানির বর্ডার দিয়ে ইল্লিগাল মাইগ্রেন্টস ঢুকছে, আর ইউরোপের দেশগুলো শুধু মাল্টি কালচারালিজমের দোহাই দিয়ে চুপ করে বসেছিল। কিন্তু আজ জল মাথার উপর দিয়ে চলে গেছে। আজ যখন তাদের নিজের ঘরে আগুন লেগেছে, তখন তারা বুঝতে পারছে যে সাপের সাথে ঘর করা কতটা বিপজ্জনক। আজ যখন 10% ইসলাম জনসংখ্যা হয়ে তারা 90% সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে, তখন ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা সব পর্যন্ত সবাই নড়ে চড়ে বসেছে। এটাকে আমি বলবো গ্রেট অ্যাওয়েকেনিং। ভারত যে কথা গত 30-40 বছর ধরে বলে এসেছে, আজ বিশ্ব সেই একই সুরে কথা বলছে। আজ আর কোনো অ্যাপোলজি নেই, আজ আর কোনো রাগঢাক নেই। আজ সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলার। আমাদের ভারতের দিকে যদি তাকাই, তবে দেখবেন আমাদের হাইয়েস্ট কমান্ড এবং আমাদের সেনাপ্রধান জেনারেল মনোজ কুমারজি এক ঐতিহাসিক শব্দ ব্যবহার করেছেন, ধর্মযুদ্ধ। এই শব্দটা শোনার পর আমাদের দেশের তথাকথিত লিবারেল এবং সেকুলার বুদ্ধিজীবীদের পেটে খিল ধরে গেছে। তারা বলছে, একটা সেকুলার দেশের আর্মি কিভাবে ধর্মযুদ্ধ কথাটি বলতে পারে? আরে ভাই, যখন ওপার থেকে জিহাদের হুঙ্কার দেওয়া হয়, যখন ভারতকে টুকরো টুকরো করার স্লোগান দেওয়া হয়, তখন আপনাদের সেকুলারিজম কোথায় থাকে? পাকিস্তান যখন বলে তারা ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, তখন সেটা আপনাদের কাছে কেবল একটা শব্দ। কিন্তু যখন ভারতীয় সেনা বলে তারা অধর্মের বিনাশ করার জন্য ধর্মযুদ্ধ লড়বে, তখন সেটা আপনাদের কাছে সাম্প্রদায়িক। এটা হচ্ছে এই বামপন্থা ইকোসিস্টেমের ভণ্ডামি। আপনাদের আজ জানিয়ে রাখি, ধর্মযুদ্ধ মানে কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। ধর্ম মানে এখানে কর্তব্য এবং সত্য। যখন ভারতের সার্বভৌমত্ব আক্রান্ত হয়, যখন ভারতের মা বোনদের সুরক্ষা বিপন্ন হয়, তখন সেই লড়াইটাই ধর্মযুদ্ধ। আমাদের দেবদেবীরাও তো ধর্মযুদ্ধ লড়েছেন। তারা কি অসুরদের হত্যা করেছিলেন? না, তারা অসুরদের বধ করেছিলেন। হত্যার সাথে বধের তফাৎটা বোঝা খুব জরুরি। অন্যায় যখন চরমে ওঠে, তখন তার বিনাশী হলো ধর্ম। আপনারা ভাবছেন হঠাৎ করে এই ধর্মযুদ্ধ এবং গ্লোবাল ডেটা নিয়ে আমি কেন কথা বলছি? কারণ এর পেছনে রয়েছে এক বিশাল বড় স্ট্র্যাটেজিক মুভ। সূত্র মারফত জানা যাচ্ছে 2026-এর শুরুর দিকে ভারত এক বিশাল বড় সামরিক অভিযানে নামতে চলেছে, যার কোড নেম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর পার্ট 2। আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি এবং আমাদের ডিফেন্স সিস্টেম এখন আর পুলওয়ামা বা 26/11-র মতো কোনো বড় অ্যাটাকের জন্য অপেক্ষা করছে না। ভারত এখন প্রিএমটিভ স্ট্রাইকের তত্ত্বে বিশ্বাসী। মোদিজি ক্লিয়ারলি বলে দিয়েছেন, আমাদের 6 ঘন্টা সময় দাও, আমরা পাকিস্তান বা অন্য যে কোনো শত্রু দেশের টোটাল ইনফ্রাস্ট্রাকচার গুড়িয়ে দেব। এটা হচ্ছে নিউ ইন্ডিয়া। আমরা আর আগের মতো ডজিয়ার নিয়ে ইউনাইটেড নেশনসের দরজায় দরজায় ঘুরব না।
আমরা এখন শত্রু দেশের ভেতরে ঢুকে তাদের ধ্বংস করব। কেন এই সিদ্ধান্ত? কারণ আজ গ্লোবাল ন্যারেটিভ ভারতের পক্ষে। যখন ইউএন নিজেই বলছে যে 90% উগ্রবাদ ইসলাম ধর্ম থেকে আসছে, তখন ভারতের হাত খোলা। আজ আমরা যদি কোনো বড় পদক্ষেপ নিই, তবে বিশ্ব আমাদের ইনটলারেন্স বলতে পারবে না। কারণ সমস্যাটা এখন শুধু ভারতের নয়, সমস্যাটা গ্লোবাল। ইউরোপের অস্থিরতাটা একবার দেখুন। জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোতে ইসলাম পপুলেশন 10% পৌঁছানোর পরই সেখানকার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আজ তারা বলছে আমাদের দেশ ছেড়ে চলে যাও। যে মাল্টিকালচারালিজমের স্বপ্ন তারা দেখেছিল, তা আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারা যে চ্যারিটি বা মানবিকতার দোহাই দিয়ে দরজা খুলে দিয়েছিল, আজ সেই লোকেরাই তাদের গলা কাটছে। ভারত এই সমস্যাটার ভুক্তভোগী দেশভাগের সময় থেকেই। আমাদের পূর্বপুরুষরা 1947-এ ভুল করেছিলেন হয়তো, কিন্তু আমরা আর সেই ভুল হতে দেব না। ভারতে প্রায় 30 কোটি এমন লোক আছে যারা নিজেদের ভারতের সংবিধানের চেয়ে বেশি শরিয়া বা অন্য কোনো ব্যক্তিগত আইনের উপর বিশ্বাসী বলে দাবি করে। তাদের জন্য আমাদের মেসেজ খুব পরিষ্কার। যদি তোমাদের শরিয়া এতই প্রিয় হয়, তবে তোমাদের সামনে 56টি ইসলামিক দেশ খোলা আছে। তোমরা আফগানিস্তান যাও, সিরিয়া যাও, পাকিস্তান যাও। ভারত চলবে ভারতের সংবিধান এবং ভারতের ঐতিহ্যের ভিত্তিতে। এখানে থেকে ভারতের রেশন খাবে, ভারতের সুপ্রিম কোর্টে গিয়ে সুরক্ষা চাইবে, আর আড়ালে বসে জিহাদ বা ধর্মযুদ্ধের নামে দেশকে অশান্ত করার ছক করবে। এটা আর বরদাস্ত করা হবে না। আজ সময় এসেছে সেই লিবারেলদের মুখে ঝামা ঘষে দেওয়ার, যারা এতদিন বলতো যে উগ্রবাদের কোনো রং হয় না। আজ যখন ইউনাইটেড নেশনস তথ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে কারা আসল কালপ্রিট, তখন এই বুদ্ধিজীবীরা মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। আমাদের আর্মি চিফ যখন বলেন যে আমরা এখন পাকিস্তান আর্মি আর উগ্রবাদীদের মধ্যে কোনো তফাৎ করি না, তখন সেটা একটা বিশাল বড় সিগন্যাল। আমরা এতদিন ভাবতাম যে পাকিস্তানের আর্মি আলাদা আর তাদের পালিত জঙ্গিরা আলাদা, কিন্তু আজ ভারতের ডক্ট্রিন ক্লিয়ার। উগ্রবাদ যেখানে জন্ম নেয়, সেই ফ্যাক্টরিকেই ধ্বংস করতে হবে। আগে আমরা ট্রেনিং ক্যাম্প ধ্বংস করতাম, এবার আমরা মিলিটারি ইন্টেলিজেন্স ধ্বংস করব। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতি, এটাই হচ্ছে ইসরায়েলের মডেল। আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর বড়দিনের দিন ট্রাম্প কিভাবে সিরিয়া এবং ইথিওপিয়াতে উগ্রবাদদের উপহার পাঠিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলেছেন, যারা ডেট মনে রাখে তাদের সেই ডেটেই যোগ্য জবাব দিতে হবে। ভারতও এখন সেই পথেই হাঁটছে। আমরা 6 ডিসেম্বর বা 26/11 মতো দিনগুলোকে ভুলে যাইনি। আমরা মনে রেখেছি কিভাবে আমাদের পবিত্র ভূমিগুলোতে গ্লানি ল্যাপা হয়েছিল। আর সেই কারণেই আজ ভারত ওয়াকফ বোর্ডের মতো বৃক্ষগুলোকে উপড়ে ফেলার কাজ শুরু করেছে। যদি 6 ডিসেম্বরের মধ্যে প্রপার্টি রেজিস্টার না হয়, তবে তা বাজেয়াপ্ত করা হবে। এই কড়া বার্তা দেওয়া হয়ে গেছে, কারণ আমরা জানি এই প্রপার্টিগুলো আসলে ভারতের ভূমি দখল করার এক হাতিয়ার ছিল। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, ভারতের ট্রাইবালরা বা অন্যান্য পিছিয়ে পড়া মানুষরা তো এত গরিব, তারা কেন কখনো উগ্রবাদী হয় না? কেন শুধু ইসলামিক আইডিওলজির লোকেরাই পভার্টিকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করে? আসলে এটা পভার্টি সমস্যা নয়, এটা আইডিওলজির সমস্যা। আপনি তাদের ডাক্তার বানান বা ইঞ্জিনিয়ার বানান, তাদের মাইন্ডসেট একই থাকবে। যখন তারা উচ্চ পদে বসে, তখন তারা আমাদের গোয়েন্দাদের তথ্য পাচার করে। তারা আমাদের মা বোনেদের কাশ্মীর থেকে বিতাড়িত করতে সাহায্য করে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই যে ভণ্ডামি, এটা আজ সারা বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেছে। ফ্রান্স আজ তাদের সিটিজেনশিপ কেড়ে নিচ্ছে, জার্মানি তাদের বর্ডার সিল করছে। কেন? কারণ তারা বুঝেছে যে এই উগ্রবাদ কোনো সমাধান চায় না, তারা চায় টোটাল ডোমিনেশন। তারা চায় তাদের বাইরে আর কেউ যেন পৃথিবীতে না থাকে। কিন্তু ভারত হলো সেই বীরের ভূমি, যেখানে শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা করতে অস্ত্র তুলে নিয়েছিলেন। আমরা শান্তিতে বিশ্বাস করি, কিন্তু কাপুরুষতা আমাদের ধর্মে নেই। আজকের এই অদ্ভুত অথচ বাস্তব এপিসোডের মাধ্যমে আমি আপনাদের সচেতন করতে চাই। লড়াইটা এখন আর শুধু সীমান্তে নেই, লড়াইটা আমাদের ভেতরেও। এই যে স্লিপার সেলস আমাদের চারপাশে ঘুরছে, এই যে ইউটিউবে বসে ভারত বিরোধী ভিডিও বানানো হচ্ছে, এদের যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। সত্য বলতে ভারতবাসী আর ভয় পায় না। মেঘালয় বা অসমে দেখুন, সাধারণ মানুষ আজ জেগে উঠেছে। তারা আজ মসজিদে গিয়ে ডকুমেন্টস চাইছে। যদি লিগাল ডকুমেন্ট না থাকে, তবে সেই অবৈধ কাঠামো ভেঙে ফেলার হিম্মত আজ সাধারণ মানুষ দেখাচ্ছে। এটাই তো আসল ধর্মযুদ্ধ।
নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে কোনো আত্মত্যাগই হলো ধর্ম। মোদিজির নেতৃত্বে ভারত আজ যে জায়গায় পৌঁছেছে তাতে সারা বিশ্বের কাছে আমরা এক পথপ্রদর্শক। আমরা ইন্টেলিজেন্সের অপবাদ সহ্য করেছি বহু বছর, কিন্তু আজ যখন তাদের নিজেদের দেশ ইনটলারেন্স হয়ে গেছে তখন তারা ভারতের মডেল খুঁজছে। তারা ভাবছে কিভাবে ভারত এই বিশাল চ্যালেঞ্জ সামলায়। আমি সবসময় বলি সমাধান একটাই, টোটাল ডিস্ট্রাকশন। উগ্রবাদীদের সাথে কোনো টেবিলে বসে কথা হয় না, তাদের সাথে কথা হয় রণক্ষেত্রে। যোগী আদিত্যনাথজির যে বুলডোজার মডেল সেটা হয়তো অনেকের কাছে কড়া মনে হতে পারে, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে তার চেয়েও বড় পদক্ষেপ দরকার। আমাদের শত্রু আমাদের অস্তিত্ব মুছে দিতে চায়, তাই আমাদেরও লক্ষ্য হতে হবে তাদের অস্তিত্বের নাম নিশানা মুছে ফেলা। আজ ভারতীয় সেনা যে ধর্মযুদ্ধের কথা বলছে তার পেছনে রয়েছে কোটি কোটি দেশপ্রেমিক ভারতবাসীর সমর্থন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি প্রস্তুত? যখন ভারত সরকার এবং ইউনাইটেড নেশনস এক সুরে উগ্রবাদকে চিহ্নিত করছে, তখন কি আপনারা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছেন? এই যুদ্ধ শুধু বন্দুকের লড়াই নয়, এই যুদ্ধ ন্যারেটিভের লড়াই, আইডিওলজির লড়াই। আমাদের বাচ্চাদের শেখাতে হবে যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে এই ধর্ম রক্ষা করেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে বীরভোগ্যা বসুন্ধরা, এই পৃথিবী কেবল বীরদের জন্য। যারা কাপুরুষের মতো সেকুলারিজমের আড়ালে লুকিয়ে থাকে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তাই আজ সময় এসেছে নাথুরাম গডসের সেই অমর বাণী স্মরণ করার। আমি গান্ধীকে হত্যা করিনি, আমি তাকে বধ করেছি। কারণ যখন অন্যায় অসহনীয় হয়ে ওঠে তখন বিনাশী একমাত্র পথ। আমি জানি এই ভিডিও দেখার পর অনেক লিবারেল এবং জিহাদি মাইন্ডসেটের লোকদের খুব গায়ে লাগবে। তারা হয়তো রিপোর্টে ভরিয়ে দেবে আমার চ্যানেল, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। যতক্ষণ সত্য আমার সাথে আছে ততক্ষণ অদ্ভুত অথচ বাস্তব থামবে না। আমরা চাই ভারত আবার বিশ্বগুরু হোক, কিন্তু সেই বিশ্বগুরু হওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের জন্য চাণক্যের এই কূটনীতি আর অর্জুনের সেই গান্ডীব সর্বদা প্রস্তুত আছে। 2026 সাল ভারতের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট হতে চলেছে। অপারেশন সিন্দুর পার্ট 2 হবে পাকিস্তানের কফিনের শেষ পেরেক, এবং সেই সাথে ভারতের ভেতরে বসে থাকা দেশদ্রোহীদেরও যোগ্য জবাব দেওয়া হবে। আজ ইউনাইটেড নেশনস যে ডেটা দিচ্ছে তা আমাদের জন্য এক মস্ত বড় অস্ত্র। আমরা এখন গ্লোবাল ফোরামে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা যা এতদিন বলেছি আজ তোমরা তা স্বীকার করছো। পরিশেষে একটা কথাই বলবো, ধর্মের জয় সুনিশ্চিত। আজ হোক বা কাল ভারত তার হৃত গৌরব পুনরুদ্ধার করবেই। আর সেই লড়াইয়ে আমি সুশোভন এবং আমার চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সবসময় সামনের সারিতে থাকব। আপনারা যদি সেই মতাদর্শে বিশ্বাসী হন, যদি আপনারা চান যে ভারতের এই ধর্মযুদ্ধ সফল হোক, তবে এই বার্তাটি ছড়িয়ে দিন। আজ আর চুপ করে থাকার সময় নেই, আজ গর্জে ওঠার সময়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।